পৃষ্ঠা 141 22 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। শক্তি চট্টোপাধ্যায়। জন্ম 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর অবিভক্ত 24 পরগনার বহরু গ্রামে। পিতা মাতা ভুবনমোহন চট্টোপাধ্যায় এবং কমলা বালা চট্টোপাধ্যায়। শিক্ষা জীবন কলকাতার প্রেসিডেন্সি কলেজে অঙ্কে স্নাতক স্তরে ভর্তি হয়ে অসম্পূর্ণ পড়াশোনা। কাব্যের বিষয় দ্রোহ, দয়রফলা ওকার হ, প্রেম ও আত্মানুসন্ধান। পৃষ্ঠা 142। সাহিত্য কীর্তি। কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ, দন্তের নয় ঐকার বিসর্গ তালবস্য বয়দয় জফলা 1961। ধর্মের কল 1969। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান 1969। মানুষ বড় কাঁদছে 1970। সুন্দর এখানে একা নয় 1975। পাতালে হাসপাতালে যেতে পারি কিন্তু কেন যাব? অবনী বাড়ি আছো? উপন্যাস কুয়োতলা চূর্ণী নদীর তীরে। মৃত্যু 1995 খ্রিস্টাব্দের 23 মার্চ। উত্তর শক্তি চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক কবিতার উন্মুক্ত প্রান্তরে যে কজন কবি স্বকীয় প্রতিভায় এক ভিন্ন সুর বেঁধে দিয়েছিলেন তাঁদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় 1933 থেকে 1995 এক উজ্জ্বল নক্ষত্র। তার কবিতা ছিল বাঁধা ধরা নিয়মের বাইরে এক অনর্গল স্রোত, যা জীবনানন্দ পরবর্তী বাংলা কাব্যে এনেছিল এক নতুন উন্মাদনা, এক বিরামহীন জিজ্ঞাসা। প্রচলিত রীতির বিপরীতে দাঁড়িয়ে তিনি এক নতুন কাব্য ভাষা নির্মাণ করেছিলেন, যেখানে দ্রোহ ছিল গভীর প্রেম, বিরহ এবং বেঁচে থাকার এক দুর্নিবার আকাঙ্ক্ষা। শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যের অবদান নিয়ে এই আলোচনা, যা তাঁর বর্ণময় জীবন ও সৃষ্টিশীলতার প্রতি এক শ্রদ্ধার্ঘ। প্যারা। শৈশব ও তারুণ্য। তয়াকার বয়শূন্য রয় হর্ষ, মধ্যের নয় জফলা তারুণ্য। এক অস্থির মনের জন্ম কথা। 1933 খ্রিস্টাব্দের 25 নভেম্বর অবিভক্ত 24 পরগনার বহরু গ্রামে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম। বাবা ভুবনমোহন চট্টোপাধ্যায় এবং মা কমলা বালা চট্টোপাধ্যায়ের সন্তান শক্তি শৈশব থেকেই ছিলেন ডানপিটে ভবঘুরে স্বভাবের। মাত্র 4 বছর বয়সেই বাবাকে হারান তিনি। এই পিতৃবিয়োগ সম্ভবত তাঁর জীবনে এক গভীর শূন্যতার জন্ম দিয়েছিল, যা তাঁর কবিতার পরতে পরতে আমরা দেখতে পাই। কলকাতার প্রেসিডেন্সি কলেজে অঙ্কে স্নাতক স্তরে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেননি। তবে এই কলেজ জীবনই তাঁর জীবনে এক নতুন দিগন্ত খুলে দেয়। বাংলা সাহিত্যের দিকপালদের সান্নিধ্য এবং কবিতা লেখার প্রতি তাঁর প্রগাঢ় অনুরাগ এই সময়েই বিকশিত হয়। তারুণ্যের অস্থিরতা, বাঁধা ধরা জীবনের প্রতি অনীহা এবং এক ধরনের রোম্যান্টিক বিদ্রোহ তাঁর ব্যক্তি জীবনের পাশাপাশি কাব্য জীবনেও প্রতিফলিত হয়েছিল। 1950-এর দশকে কৃত্তিবাস পত্রিকার সঙ্গে তার সংশ্লিষ্টতা বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায়, উৎপল কুমার বসু প্রমুখের সঙ্গে তার বন্ধুত্ব এক নতুন কাব্য আন্দোলনের জন্ম দেয়, যা হাংরি জেনারেশন, হয়াকার অনুসার বয়শূন্য রয় হর্ষই হাংরি, বর্গীয় জয়কার দন্তের নয় একার বয়শূন্য রয়কার তালবস্য দন্তের ন জেনারেশন এর সঙ্গেও কোথাও গিয়ে একাত্ম হয়। প্যারা। কাব্য ভাবনা ও বৈশিষ্ট্য। দ্রোহ, প্রেম ও আত্মানুসন্ধান শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ছিল তাঁর যাপিত জীবনেরই প্রতিচ্ছবি। তাঁর কাব্যে ছিল এক আশ্চর্য সরলতা এবং গভীরতা। প্রচলিত ছন্দের বাইরে গিয়ে তিনি এক স্বকীয় লয় তৈরি করেছিলেন, যা ছিল কথ্য ভাষার কাছাকাছি অথচ কাব্যময়ও তাই ভরপুর।
তার কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি হল বিদ্রোহ ও দ্রোহ। প্রথাগত সমাজের বিরুদ্ধে তার ছিল এক স্পষ্ট বিদ্রোহ। তার কবিতায় এই বিদ্রোহ ছিল নির্মোহ, প্রায় ব্যক্তিগত। সমাজের ভণ্ডামি, প্রচলিত মূল্যবোধের ক্ষয়িষ্ণুতা তাকে বারবার পীড়িত করত। যেতে পারি, কিন্তু কেন যাব, এই পংক্তিটি তাঁর আত্মিক বিদ্রোহের এক প্রতীকী উচ্চারণ। প্যারা প্রেম ও বিরহ। শক্তি চট্টোপাধ্যায় কবিতার এক বৃহৎ অংশ জুড়ে আছে প্রেম এবং তার চিরন্তন বিরহ। তার প্রেম ছিল ইন্দ্রিয় গ্রাহ্য, মাটির কাছাকাছি, অথচ তাতে ছিল এক গভীর আত্মিক টান। প্রেমের অপ্রাপ্তি, হারানোর বেদনা তার কবিতায় এক বিষণ্ণ সুর তৈরি করেছে। অবনী বাড়ি আছো, অথবা যদি চলে যেতে বলো যাব, এই পংক্তিগুলোতে প্রেমের এক অন্তর্নিহিত ব্যাকুলতা ফুটে ওঠে। আত্মানুসন্ধান ও শূন্যতা। শক্তি প্রায়ই নিজের অস্তিত্বের অর্থ খুঁজতেন, শূন্যতাকে আলিঙ্গন করতেন। জীবন ও জগতের প্রতি এক গভীর সংশয় তাঁর কবিতার কেন্দ্রে ছিল। এই আত্মানুসন্ধান কখনো কখনো তাঁকে একাকিত্বের দিকে ঠেলে দিয়েছে, যা তাঁর কবিতাকে দিয়েছে এক দার্শনিক মাত্রা। প্রকৃতি ও ভ্রমণ। শক্তি ছিলেন অসম্ভব ভ্রমণ পিয়াসী। তার দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা তার কবিতায় বারবার ফিরে এসেছে। নদী, গাছপালা, গ্রাম্য জীবন, প্রকৃতির এই উপাদানগুলো তার কবিতায় এক সতেজ উপস্থিতি নিয়ে ধরা দিয়েছে। কাব্যগ্রন্থ ও উল্লেখযোগ্য অবদান। এক সমৃদ্ধ ভাণ্ডার। শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল হে প্রেম, হে নৈঃশব্দ, 1961। এটি তার প্রথম কাব্যগ্রন্থ, যেখানে তার স্বতন্ত্র কাব্যরীতির প্রথম প্রকাশ ঘটে। ধর্মের কল, 1969। এই গ্রন্থে তার বিদ্রোহী মনোভাব আরও স্পষ্ট হয়। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, 1969। এই গ্রন্থটি তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে এবং তার কাব্যভাষা এক ভিন্ন মাত্রা পায়। মানুষ বড় কাঁদছে, 1970। এই কাব্যগ্রন্থে মানবিক বেদনার এক গভীর চিত্র ফুটে ওঠে। সুন্দর এখানে একা নয়, 1975। এই গ্রন্থে তার পরিভ্রমণ এবং প্রকৃতি প্রেমের এক নিবিড় মেলবন্ধন ঘটে। পাতালে হাসপাতালে, 1981। এই কাব্যগ্রন্থে তাঁর জীবন ও অসুস্থতার এক মর্মস্পর্শী বর্ণনা রয়েছে। প্যারা। কবিতার পাশাপাশি তিনি কিছু উপন্যাসও রচনা করেছেন, যার মধ্যে কুয়োতলা চূর্ণী নদীর তীরে বিশেষভাবে উল্লেখযোগ্য। তার রচনায় কথ্য ভাষার প্রয়োগ, অপ্রচলিত শব্দবন্ধের ব্যবহার এবং এক ধরনের স্বতঃস্ফূর্ততা বাংলা কবিতাকে এক নতুন প্রাণশক্তি দিয়েছিল। তিনি কৃত্তিবাস গোষ্ঠীর অন্যতম পুরোধা ছিলেন, যা বাংলা কবিতার চিরাচরিত ধারণাকে ভেঙে দিয়ে আধুনিকতার এক নতুন পথ নির্মাণ করেছিল। প্যারা। প্রভাব ও উত্তরাধিকার। এক চিরন্তন প্রেরণা। 1995 খ্রিস্টাব্দের 23 মার্চ শক্তি চট্টোপাধ্যায় এই পৃথিবী ত্যাগ করেন। তাঁর আকস্মিক প্রয়াণ বাংলা সাহিত্যের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর সৃষ্টি, তাঁর রেখে যাওয়া কাব্য ভাণ্ডার আজও বাংলা কবিতার পাঠককে সমানভাবে প্রভাবিত করে। পরবর্তী প্রজন্মের বহু কবি তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তার নির্ভীক জীবন এবং অকপট কাব্যশৈলী নতুন কবিদের সাহস জুগিয়েছে নিজস্ব পথে চলার। শক্তি চট্টোপাধ্যায় প্রমাণ করে গেছেন যে কবিতার জন্য কোনো নির্দিষ্ট ছক বা কাঠামো জরুরি নয়। জরুরি হলো কবির আন্তরিক উপলব্ধি, নির্মোহ প্রকাশ এবং জীবনের প্রতি এক গভীর কৌতূহল। তিনি বাংলা কবিতার ইতিহাসে এক কিংবদন্তি হয়ে থাকবেন, যার উদ্দাম সৃষ্টির স্রোত আজও বহমান। পৃষ্ঠা 143। 23। প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। মান্না দে। জন্ম 1919 খ্রিস্টাব্দের 1 মে।
পিতা মাতা পূর্ণচন্দ্র দে এবং মহামায়া দে। প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। শিক্ষা জীবন। প্রাথমিক সঙ্গীত শিক্ষা কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে। কৃষ্ণচন্দ্র দের কাছেই রাগ সঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতের কঠোর তালিম। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং বিদ্যাসাগর কলেজে পড়াশোনা। সঙ্গীত জগতে প্রবেশ 1943 খ্রিস্টাব্দে তামান্না ছবিতে সুরকার কৃষ্ণচন্দ্র দের সুরে তিনি প্রথম প্লেব্যাক। ছাপার ভুল, তাঁর প্রথম প্লেব্যাক হবে। বাংলা সঙ্গীতে অবদান। দরাজ কণ্ঠস্বর, উচ্চারণ, স্পষ্টতা এবং সুরের গভীরতায় অনন্য। বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিতেও পারদর্শিতা। আধুনিক গান। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, যদি কাগজে লেখো নাম, এই কুলে আমি আর ওই কুলে তুমি, খুব জানতে ইচ্ছে করে আমি সারা রাত শুধু। কৌতুক ও ব্যঙ্গাত্মক গান। আমার নামটাই ম্যাজিক, জানতে যদি চাও, ও কেন এত সুন্দরী হলো, মশা মারতে কামান দাগা। বাংলা চলচ্চিত্রে অবদান। দেয়া নেয়া ছবিতে কি আশায় বাঁধব খেলাঘর, চৌরঙ্গী ছবিতে বড় একা লাগে এই আঁধারে। আমার মনে হয় কি আশায় বাঁধি খেলাঘর এটি অমানুষ ছবির গান। এটা একটু চেক করে নিতে হবে। পুরস্কার ও সম্মাননা। দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মৃত্যু 2013 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। উত্তর মান্না দে। বাংলা সঙ্গীত জগতে এমন কিছু নাম আছে যারা সুরের মূর্ছনায় বাঙালি মনকে চিরতরে জয় করে নিয়েছেন। এই কালোজয়ী শিল্পীদের মধ্যে অন্যতম হলেন মান্না দে। তার প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। সুদীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে তাঁর দরাজ কণ্ঠস্বর কোটি কোটি শ্রোতাকে মুগ্ধ করে রেখেছে। শুধু বাংলা নয়, হিন্দি, মারাঠি, গুজরাটি, কন্নড়, মালায়ালাম সহ অসংখ্য ভারতীয় ভাষায় গান গেয়ে তিনি ভারতীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় নক্ষত্রে পরিণত হয়েছিলেন। তিনি কেবল একজন গায়ক ছিলেন না, ছিলেন একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক এবং সর্বোপরি একজন পরিপূর্ণ শিল্পী, যার জীবন ও অবদান বাংলা গানের ধারাকে এক নতুন উচ্চতা দিয়েছিল। উচ্চাঙ্গ সঙ্গীতের গভীরে প্রথিত, পয়রফলা ওকার থয় হর্ষই ত, প্রথিত তাঁর জ্ঞান এবং আধুনিক সুরের প্রতি তাঁর ভালোবাসা তাকে এক বহুমুখী প্রতিভার অধিকারী করে তুলেছিল। শৈশব ও শিক্ষা জীবন। সুরের হাতে খড়ি 1919 খ্রিস্টাব্দের 1 মে কলকাতার এক সুপরিচিত পরিবারে মান্না দের জন্ম। তার বাবা পূর্ণচন্দ্র দে এবং মা মহামায়া দে। বাল্যকাল থেকেই সঙ্গীতের প্রতি তাঁর সহজাত টান ছিল। তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা শুরু হয় কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে, যিনি নিজেও ছিলেন একজন কিংবদন্তি গায়ক ও সুরকার। কৃষ্ণচন্দ্র দের কাছেই তিনি রাগ সঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতের কঠোর তালিম নেন। তাঁর শিক্ষা জীবনে তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কাকা কৃষ্ণচন্দ্র দে এবং উস্তাদ দবির খাঁয়ের কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নিবিড় প্রশিক্ষণ নেন, যা তাঁর পরবর্তীকালে সঙ্গীতের ভিত্তি তৈরি করে দেয়। এই শাস্ত্রীয় ভিত্তি তাঁকে যে কোনো ধরনের গান গাওয়ার ক্ষেত্রে এক অতুলনীয় ক্ষমতা দিয়েছিল। সঙ্গীত জগতে প্রবেশ ও সংগ্রাম। মুম্বাইয়ের পথে এক নতুন দিগন্ত 1942 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র দের হাত ধরে মান্না দে মুম্বাই পাড়ি জমান। প্রাথমিকভাবে তিনি কৃষ্ণচন্দ্র দে এবং শচীন দেববর্মনের সহকারী হিসেবে কাজ শুরু করেন। সঙ্গীত পরিচালকদের সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি একজন শিল্পী হিসেবে গানের সুযোগ খুঁজতে থাকেন। 1943 খ্রিস্টাব্দে তামান্না ছবিতে সুরকার কৃষ্ণচন্দ্র দে সুরে তিনি প্রথম প্লেব্যাক করেন।
প্রথম দিকের গানগুলিতে তিনি সেভাবে সাফল্য পাননি, কারণ হিন্দি চলচ্চিত্র জগতে তখন মোহাম্মদ রফি, কিশোর কুমার এবং মুকেশ এর মতো শিল্পীদের জয় জয়কার চলছিল। এই কঠিন সময়ে তিনি ধৈর্য হারাননি, বরং নিজের শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলন চালিয়ে গেছেন। 1950-এর দশকের মাঝামাঝি সময় থেকে তাঁর কেরিয়ারে এক নতুন মোড় আসে। তার ব্যতিক্রমী গায়কী এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপর তাঁর দক্ষতা তাকে ধীরে ধীরে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। আওয়ারা 1951 ছবিতে রাজ কাপুরের জন্য গাওয়া তেরে বিনা আগ ইয়ে চাঁদনি গানটি তাকে পরিচিতি এনে দেয়। বাংলা সঙ্গীতে অবদান। এক অফুরন্ত সুরের ভাণ্ডার মান্না দের সঙ্গীত জীবন বাংলা গানকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তার দরাজ কণ্ঠস্বর, উচ্চারণ স্পষ্টতা এবং সুরের গভীরতা তাকে অন্য শিল্পীদের থেকে আলাদা করে তুলেছিল। তিনি বাংলা আধুনিক গানে যেমন দক্ষতার স্বাক্ষর রেখেছেন, তেমনি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিতেও তার পারদর্শিতা ছিল অনস্বীকার্য। আধুনিক গান। মান্না দের আধুনিক গানগুলি আজও বাঙালির মুখে মুখে ফেরে। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, যদি কাগজে লেখো নাম, এই কুলে আমি আর ওই কুলে তুমি, খুব জানতে ইচ্ছে করে, আমি সারা রাত শুধু। এই গানগুলি শুধু হিট গান ছিল না, বাঙালির আবেগ এবং নস্টালজিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার গায়কই এমন ছিল যে প্রতিটি গানের বিষয়বস্তু শ্রোতার হৃদয়ে গেঁথে যেত। তিনি প্রেমের গান, বিরহের গান, দার্শনিক গান, সব ধরনের গানেই সমান পারদর্শী ছিলেন। তিনি এমনভাবে গানের কথাকে জীবন্ত করে তুলতেন যেন গল্পকারের মতো তিনি সুরের মাধ্যমে কোনো কাহিনী বলছেন। কৌতুক ও ব্যঙ্গাত্মক গান। মান্না দে কেবল রোম্যান্টিক ও বিরহের গানই নয়, কৌতুক এবং ব্যঙ্গাত্মক গানেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আমার নামটাই ম্যাজিক, জানতে যদি চাও, ও কেন এত সুন্দরী হলো, মশা মারতে কামান দাগা, এই গানগুলি আজও শ্রোতাদের হাসায় এবং বিনোদন দেয়। এই ধরনের গানে তার কণ্ঠের বৈচিত্র্য এবং সাবলীলতা প্রমাণ করে তিনি কতখানি বহুমুখী শিল্পী ছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব। তার প্রতিটি গানেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব সুস্পষ্ট ছিল। তিনি ধ্রুপদী সুরকে আধুনিক গানের সঙ্গে এমনভাবে মিশিয়ে দিতেন যা ছিল তার নিজস্ব বৈশিষ্ট্য। পৃষ্ঠা 144। এটি তার গানকে একটি গভীরতা এবং স্থায়িত্ব দিয়েছিল যা তাকে অন্য সাধারণ গায়কদের থেকে আলাদা করে তুলেছিল। বাংলা চলচ্চিত্রে অবদান। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও মান্না দের অবদান অপরিসীম। উত্তম কুমারের লিপে তাঁর গাওয়া অসংখ্য গান বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। দেয়া নেয়া ছবিতে কি আশায় বাঁধব খেলাঘর, এটি আমার মনে হয় ভুল। চৌরঙ্গী ছবিতে বড় একা লাগে এই আঁধারে, এই গানগুলি আজও চিরন্তন। তিনি বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। পুরস্কার ও সম্মাননা। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। মান্না দে তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ভারত সরকার তাকে 2005 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে, যা ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। এছাড়াও তিনি 1977 খ্রিস্টাব্দে পদ্মশ্রী এবং 2005 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধি লাভ করেন। বাংলা সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার 1969, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়ক 1969 থেকে 1969 এবং আরও অসংখ্য রাজ্য ও জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। তার স্বীকৃতি শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, বিশ্বজুড়ে বাঙালি ও ভারতীয় সঙ্গীত প্রেমীদের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার উৎস। উপসংহার। এক সুরের সাধক, এক চিরন্তন শিল্পী। 2013 খ্রিস্টাব্দের 24 অক্টোবর মান্না দে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন,
কিন্তু তার কণ্ঠ, তার গান, তার সৃষ্টি আজও আমাদের মধ্যে জীবন্ত, আজও আমাদের মাঝে জীবন্ত। তিনি কেবল একজন গায়ক ছিলেন না, ছিলেন এক সুরের সাধক, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন সঙ্গীত সাধনায়। তার গানগুলি আজও প্রেম, বিরহ, আনন্দ, হাসি এবং জীবনের প্রতিটি অনুভূতিকে আমাদের সামনে তুলে ধরে। মান্না দের অবদান কেবল বাংলা সঙ্গীতের কয়েকটি গান বা পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, তা মিশে আছে বাঙালির সাংস্কৃতিক সত্তায়, তাদের প্রাত্যহিক জীবনের আনন্দ বেদনার প্রতিটি স্তরে। তিনি প্রমাণ করে গেছেন যে প্রকৃত শিল্পীর কোনো ভাষা বা সীমানা হয় না, তার সুর চিরকাল মানুষের হৃদয় বেঁচে থাকে। মান্না দে বাঙালির কাছে চিরকালই এক কিংবদন্তি হয়ে থাকবেন, এক অবিস্মরণীয় সুরের জাদুকর। 24 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। সুকান্ত ভট্টাচার্য। জন্ম 1926 খ্রিস্টাব্দের 15 আগস্ট কলকাতার কালীঘাটে। কাব্যের মূল সুর বিপ্লবী অঙ্গীকার ও মানবিক আবেদন। কর্মজীবন, খুব অল্প বয়সেই বামপন্থী রাজনীতির প্রতি আগ্রহ প্রকাশ। কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক স্বাধীনতা, কিশোর সভা অংশের সম্পাদনা। সাহিত্য কীর্তি, বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে কড়া। মৃত্যু 1947 খ্রিস্টাব্দের 13 মে। উত্তর সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যের জগতে এমন কিছু জ্যোতিষ্ক আছেন যারা স্বল্পায়ু হলেও তাদের সৃষ্টির দ্যুতিতে যুগ যুগ ধরে পাঠকের মন আলোকিত করে রাখেন। সুকান্ত ভট্টাচার্য এমনই এক বিস্ময়কর প্রতিভা, যিনি তার 19 বছরের ক্ষুদ্র জীবনকালে বাংলা কাব্য জগতে যে অবদান রেখে গেছেন তা অতুলনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দেশভাগ এবং সাম্যবাদী আন্দোলনের উত্তাল সময়ে তার জন্ম ও বেড়ে ওঠা। এই কঠিন বাস্তবতাই তাঁর কবিতায় এক বিপ্লবী সুর এনে দিয়েছিল, যা তাঁকে পরিচিতি দিয়েছিল কিশোর কবি বা গণমানুষের কবি হিসেবে। সুকান্ত কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন সামাজিক অঙ্গীকারের এক প্রতীক, যার কলম ছিল শোষিত মানুষের প্রতিবাদের ভাষা। সংক্ষিপ্ত জীবন, সুদূর প্রসারী প্রভাব। প্রারম্ভিক প্রেরণা 1926 খ্রিস্টাব্দের 15 আগস্ট কলকাতার কালীঘাটে মামাবাড়িতে সুকান্ত ভট্টাচার্যের জন্ম। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালীপাড়ায়, বর্তমান গোপালগঞ্জ। সুকান্তের শৈশব কেটেছে কঠিন দারিদ্র ও সামাজিক অস্থিরতার মধ্যে। খুব অল্প বয়সেই তিনি বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হন এবং সক্রিয়ভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই তিনি রাজনীতি এবং কবিতা চর্চায় আত্মনিয়োগ করেন। তার আনুষ্ঠানিক শিক্ষা বেশি দূর এগোয়নি, কিন্তু জীবন ও সমাজের পাঠ তিনি গ্রহণ করেছিলেন গভীর মনোযোগ দিয়ে। মার্ক্সবাদী দর্শন তার চিন্তা ভাবনা ও কাব্যচেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন এবং 1943 খ্রিস্টাব্দের মন্বন্তর তাকে প্রবলভাবে নাড়া দেয়। এই সময়কালের ভয়াবহতা তার লেখনীতে এক নতুন মাত্রা যোগ করে। 1944 খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের সম্পাদনা শুরু করেন, যা তাঁর কাব্যচর্চার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। কাব্যের মূল সুর, বিপ্লবী অঙ্গীকার ও মানবিক আবেদন সুকান্ত ভট্টাচার্যের কবিতার মূল উপজীব্য ছিল। শোষণমুক্ত সমাজের স্বপ্ন, দারিদ্র পীড়িত মানুষের সংগ্রাম এবং এক নতুন দিনের আহ্বান। তার কবিতা ছিল তারুণ্যের তেজ, সংগ্রামের বার্তা এবং ভবিষ্যতের প্রতি এক অদম্য আশাবাদ। তিনি নিছক সৌন্দর্য বা প্রেমের কবি ছিলেন না, ছিলেন বাস্তবের কঠিন জমি থেকে উঠে আসা এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার কবিতার ভাষা ছিল সহজবোধ্য কিন্তু অত্যন্ত ধারালো, যা আপামর সাধারণ মানুষের মনে অনায়াসে প্রবেশ করত। বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র 1948
এটি তার প্রথম ও সর্বাধিক পরিচিত কাব্যগ্রন্থ, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের ছাড়পত্র 18 বছর বয়স, একটি মোরগের কাহিনী, সিঁড়ি, লেনিন ইত্যাদি কবিতা বাঙালি পাঠকের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছে। বিশেষ করে 18 বছর বয়স কবিতাটি তারুণ্যের শক্তি ও সংগ্রামের এক অসাধারণ প্রতীকী চিত্র। ঘুম নেই 1950 এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে দেখা যায় তৎকালীন সমাজের বিশৃঙ্খলা, শ্রেণী সংগ্রাম এবং এক নতুন ভোরের জন্য তীব্র আকাঙ্ক্ষা। পৃষ্ঠা 145। পূর্বাভাস 1950। এই সংকলনের কবিতাগুলোতেও সুকান্তের রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। মিঠে কড়া 1951। এটি শিশুদের জন্য লেখা তাঁর একমাত্র ছড়ার বই, যেখানেও তার সামাজিক দায়বদ্ধতার পরিচয় পাওয়া যায়। কবিতার বিষয়। সুকান্তের কবিতায় যে কয়েকটি বিষয় বারবার উঠে এসেছে তার মধ্যে প্রধান হলো শ্রেণী সংগ্রাম ও শোষণ। তিনি মনে করতেন সমাজকে শোষণমুক্ত করতে হলে শ্রেণী সংগ্রাম অপরিহার্য। তার কবিতা শোষকের বিরুদ্ধে শোষিতের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। ক্ষুধা ও দারিদ্র 1943 খ্রিস্টাব্দে মন্বন্তরে ভয়াবহতা তাকে এতটাই বিচলিত করেছিল যে তার অনেক কবিতায় ক্ষুধার্ত মানুষের আর্তি এবং বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। হে মহাজীবন কবিতায় তিনি বলেছেন, উদ্ধৃতি শুরু, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, উদ্ধৃতি শেষ। এই পংক্তিটি তাঁর কাব্যদর্শনের এক উজ্জ্বল উদাহরণ। তারুণ্যের জয়গান। সুকান্ত নিজেই ছিলেন এক তরুণ কবি, তাই তাঁর কবিতায় তারুণ্যের অদম্য শক্তি এবং ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্পের জয়গান শোনা যায়। বিপ্লবী চেতনার উন্মোচন। তিনি বিশ্বাস করতেন যে পুরনো জীর্ণতাকে ভেঙে নতুন সমাজ গড়া সম্ভব কেবল বিপ্লবের মাধ্যমেই। তার কবিতা ছিল বিপ্লবের মশাল, যা মানুষকে প্রতিরোধের পথে আহ্বান করত। বাংলা কাব্য জগতে অবদান। এক বিপ্লবী উত্তরাধিকার সুকান্ত ভট্টাচার্য মাত্র 19 বছর বয়সে 1947 খ্রিস্টাব্দের 13 মে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যক্ষা বানান অন্তস্থ জ, কয় মধ্যাহ্নশয় ময়ে আকার, যক্ষা। তাঁর এই অকাল প্রয়াণ বাংলা সাহিত্যের জন্য এক বিশাল ক্ষতি ছিল, কিন্তু তাঁর স্বল্পায়ু জীবন সত্ত্বেও বাংলা কাব্য জগতে তাঁর অবদান অনস্বীকার্য। নতুন কাব্যধারার জন্ম। তিনি প্রচলিত রোম্যান্টিক বা ভাবালুতার ধারা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে কাব্যে স্থান দেন। তিনি বিপ্লবী কবিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেন। সাধারণ মানুষের কবি। তার ভাষা ছিল সাধারণ মানুষের ভাষা। কঠিন তত্ত্বকথাকে তিনি সহজ সরল কাব্যরূপে পরিবেশন করে সাধারণ মানুষকেও কবিতার প্রতি আকৃষ্ট করেছিলেন। সুকান্ত আজও তারুণ্যের প্রতীক, সংগ্রাম ও আশাবাদের মূর্ত প্রতীক। তার কবিতা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে সমাজের প্রতি দায়বদ্ধ হতে। তিনি দেখিয়েছেন যে শিল্প কেবল বিনোদনের মাধ্যম নয়, তা সমাজের পরিবর্তনের হাতিয়ারও হতে পারে। গণমুখী সাহিত্য সৃষ্টিতে তার অবদান ছিল অপরিসীম। উপসংহার। এক অনন্ত প্রেরণার উৎস সুকান্ত ভট্টাচার্য তাঁর সংক্ষিপ্ত জীবনে যে আলোকবর্তিকা প্রজ্বলিত করে গেছেন তার শিক্ষা আজও নিভে যায়নি। তিনি দেখিয়ে গেছেন বয়স দিয়ে নয়, আদর্শ ও চেতনার গভীরতা দিয়েই একজন কবি অমরত্ব লাভ করেন। তার কবিতা আজও নিপীড়িত মানুষের মুখে ভাষা যোগায়, নতুন দিনের স্বপ্ন দেখায় এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগায়। বাংলা কাব্য জগতে সুকান্ত ভট্টাচার্য কেবল একজন কবি নন, তিনি এক বিপ্লবী চেতনা, এক অফুরন্ত প্রেরণা, যা যুগ যুগ ধরে বাঙালি পাঠকের হৃদয়ে চির জাগরুক থাকবে। তাঁর লেখনী শোষিতের মুক্তির সংগ্রাম এবং সাম্যের প্রতিষ্ঠার এক অনন্ত আহ্বান, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
25 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে নেতাজি বানান দন্তে নয়াকার তয়াকার বর্গীয় জয় রস্বই। জন্ম 23 জানুয়ারি 1897, ওড়িশার কটক শহরে জন্মস্থান। পিতা মাতার নাম জানকীনাথ বসু, প্রভাবতী বসু। শিক্ষাজীবন প্রথমে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুল, পরে কটকের র্যাভেনশ কলেজিয়েট স্কুল। উচ্চশিক্ষা প্রেসিডেন্সি কলেজ, IAS পরীক্ষায় উত্তীর্ণ। রাজনৈতিক জীবন। গান্ধীজির নির্দেশ অনুসারে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাজ শুরু। মত পার্থক্য, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা, কারাবরণ, কারাগারে আমরণ অনশন, গৃহবন্দী, 1941 খ্রিস্টাব্দে পলায়ন, জার্মানি থেকে সিঙ্গাপুরে আগমন, আজাদ হিন্দ ফৌজ গঠন। বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং দিল্লি চলো। সাহিত্য রচনা, তরুণের স্বপ্ন, মুক্তি সংগ্রাম, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। অন্তর্ধান ও মৃত্যু। 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় মারা যান বলে প্রচারিত, কিন্তু তার দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি, ফলে তার মৃত্যু এখনো বিতর্কের বিষয়। উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু। ভূমিকা, উদ্ধৃতি শুরু। স্বাধীনতা কেউ কাউকে দেয় না, তা অর্জন করে নিতে হয়। নারী উদ্ধৃতি শেষ। এই বজ্র নির্ঘোষ যে বিপ্লবী কণ্ঠে একদিন ধ্বনিত হয়েছিল, আর সমুদ্র হিমাচল ভারতবর্ষ বিস্ময় বিমুগ্ধ চোখে দেখতে শুরু করেছিল স্বাধীনতার স্বপ্ন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। যে সুদীর্ঘ স্বাধীনতার ইতিহাস সমৃদ্ধ হয়েছে অজস্র বিপ্লবীর সংগ্রাম ও আত্মনিবেদনে, নেতাজি সেখানে বিরল ও ব্যতিক্রমী এক উপস্থিতি। ব্যক্তি জীবন। সুভাষচন্দ্র 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। তাঁদের পৈতৃক নিবাস ছিল দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। 5 বছর বয়সে তাকে ভর্তি করা হয় কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে, যা এখন স্টুয়ার্ট স্কুল নামে পরিচিত। 1909 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র ভর্তি হন কটকের র্যাভেনশ কলেজিয়েট স্কুলে। 1912 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষায় সুভাষচন্দ্র দ্বিতীয় স্থান অধিকার করেন এবং 1913 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই সময়ে হেগেল, কান্ট, বার্গস প্রমুখ পাশ্চাত্য দার্শনিকদের চিন্তা চেতনা তার অধ্যয়নের বিষয় হয়। ICS পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করলেও সুভাষচন্দ্র সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে তিনি নিজে বলেছিলেন, উদ্ধৃতি শুরু, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। খুব স্বাভাবিক ছিল এহেন একজন ব্যক্তিত্বের ভারতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়া, এবং সেটাই ঘটেছিল। পরবর্তীতে এদেশের ইতিহাস প্রত্যক্ষ করেছিল নেতাজির আবির্ভাব। রাজনৈতিক জীবন। 1921 খ্রিস্টাব্দে 16 জুলাই ইংল্যান্ড থেকে ফিরেই সুভাষচন্দ্র গান্ধীজির সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহী হয়ে ওঠেন। পৃষ্ঠা 146। কিন্তু সেই সময় তিনি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। সেই মহাত্মা গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতেই সুভাষচন্দ্রের মত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। বরং সুভাষচন্দ্র অনেক বেশি নৈকট্য খুঁজে পান দেশবন্ধু চিত্তরঞ্জনের ভাবনার সঙ্গে। বলা যেতে পারে চিত্তরঞ্জন দাসই ছিলেন প্রকৃত অর্থে সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু। তিনি চিত্তরঞ্জনের প্রতিষ্ঠা করা ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন। এই সময়েই সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র এবং একই সঙ্গে ছিলেন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক। 1924 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন কলকাতার মেয়র নির্বাচিত হলে সুভাষচন্দ্র প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সেখানে দায়িত্ব পালন করেন।
1925-এ সুভাষচন্দ্রকে গ্রেফতার করে মান্দালয়ের কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে মুক্তির পরে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। যদিও কিছুদিন পরেই আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি আবারও গ্রেফতার হন। বিংশ শতাব্দীর দ্বিতীয় এবং তৃতীয় দশকে 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট 11 বার গ্রেফতার হয়েছিলেন। তার সক্রিয়তা তাকে কংগ্রেসের সর্বভারতীয় নেতা হিসেবে পরিণত করেছিল, কিন্তু ক্রমশই ব্রিটিশ সরকার বিষয়ক নীতির প্রশ্নে গান্ধীর সঙ্গে তার সংঘাত তীব্র হয়ে ওঠে। 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের সাধারণ সভায় গান্ধীজির পছন্দের প্রার্থী সীতারামাইয়াকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন, কিন্তু শেষ পর্যন্ত অভ্যন্তরীণ গণ্ডগোলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। 1939 খ্রিস্টাব্দের 22 জুন কংগ্রেস থেকে বেরিয়ে সুভাষচন্দ্র গঠন করেন নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক। এই সময় নেতাজি লর্ড আরবিন হ্যারল্ড ল্যাস্কি প্রমুখের সঙ্গে যেমন ভাব বিনিময় করছেন তেমনি বিশ্বাস করছেন তুরস্কের কামাল আতাতুর্কের সমাজতান্ত্রিক একনায়কতন্ত্রে। 1941 খ্রিস্টাব্দে গৃহবন্দী থাকা অবস্থায় তিনি ছদ্মবেশে 17 জানুয়ারি ব্রিটিশদের নজরদারি এড়িয়ে পেশোয়ার পৌঁছান এবং সেখান থেকে আফগানিস্তান হয়ে রাশিয়ায় পৌঁছে যান। রাশিয়া থেকে নেতাজির গন্তব্য হয় বার্লিন। সেখানে ব্রিটিশ বিরোধী সংগ্রামে তিনি জার্মান সরকারের সমর্থন আদায় করেন। এরপর জাপান হয়ে সুভাষচন্দ্র সিঙ্গাপুরে পৌঁছান এবং রাসবিহারী বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেন। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করে। 1944 সালের 4 জুলাই বর্মায় নেতাজি আহ্বান করেন, উদ্ধৃতি শুরু, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, নারী উদ্ধৃতি শেষ। নেতাজি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ সরকার। আরজি বর্গীয় জয়রে ফস্যই হুকুমাত হয় হস্যই হয় রস্যৌ কয় রস্যৌ ময়াকাত্ত হুকুমাত -এ আজাদ হিন্দ আরজি হুকুমত আজাদ হিন্দ। এই সরকারের নিজস্ব মুদ্রা, ডাকটিকিট, আদালত ইত্যাদি ছিল। জার্মানি, জাপান, ইটালি, চীন, বর্মা এরকম বেশ কিছু দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়। নেতাজির আজাদ হিন্দ বাহিনী ভারতের উদ্দেশ্যে অগ্রসর হয়। মণিপুরের ময়িরানে স্বাধীন ভারতের প্রথম ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ ফৌজ। কিন্তু শেষ পর্যন্ত বন্ধু রাষ্ট্রগুলির বিপর্যয় এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের বদলের কারণে আজাদ হিন্দ ফৌজের লড়াই সফল হয়নি। তা সত্ত্বেও নেতাজির অদম্য সাহস, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শিতা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক নতুন দিশা দেখিয়েছিল। রচিত গ্রন্থ: নেতাজির লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এছাড়াও তরুণের স্বপ্ন, মুক্তি সংগ্রাম তার 2টি বিখ্যাত গ্রন্থ। নেতাজির লেখা পত্রাবলী এবং হরিপুরা কংগ্রেস অধিবেশনের বক্তৃতা ইত্যাদিও সংকলিত আকারে পাওয়া যায়। অন্তর্ধান ও মৃত্যু: 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইওয়ানে তাইহোকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন বলে প্রচারিত হয়, কিন্তু তার মৃত্যু আজও সর্বজনগ্রাহ্য নয়। উপসংহার: নেতাজির বহু উক্তি দেশবাসীর কাছে প্রায় প্রবাদে পরিণত হয়েছে। তার জয় হিন্দ স্লোগান স্বাধীন ভারতে গৃহীত হয়েছে। এছাড়াও দিল্লি চলো, ইত্তেহাদ, এতেমাদ, কুরবানি, ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি স্লোগানগুলি দেশের মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। নেতাজি বলেছিলেন, উদ্ধৃতির শুরু, শুধুমাত্র চিন্তার জন্য কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আর একজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে, নারী উদ্ধৃতি শেষ। নেতাজির দেশ চিন্তা ও স্বদেশ ভাবনা এ কারণেই আজও ভারতবাসীর অনুপ্রেরণা। এখানেই শেষ হলো মূল পাঠ।
এরপরে প্রকল্প শুরু হবে।